ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা, এই তিনটা কারণে এখন আমাদের কাছে আমরা অন্তত চোখের দৃষ্টিজনিত অনেক রোগী আগের চেয়ে বেশি পাচ্ছি। যারা শিশু তাদের মোটামোটা ফ্রেমে বন্দি হতে হচ্ছে বেশিরভাগ সময়। আপনি কখনো যদি চোখের ডাক্তারের কাছে যান, সাধারণত তারা কয়েকটা জিনিস নোট করে রাখে। একটা হচ্ছে চোখের দৃষ্টি, আর একটা দর্শকদের একটু জানাইতে চাই, রিফ্রেক্টিভ সার্জারি এবং ল্যাসিকে আপনি তো বাংলাদেশে যারা পাইওনিয়ার তাদের মধ্যে একজন। বিশেষ করে আমার কাছে এখন অনেক এক্সপার্টিয়েট বাংলাদেশি, নন রেসিডেন্ট বাংলাদেশি যারা দেশের বাইরে থাকেন, তারা কিন্তু আমাদের দেশে এখানে এসে লেজার করিয়ে যায়। অনুষ্ঠানে যাওয়ার জন্য তারা স্পেকটেকেল যে অনেক পাওয়ার, তখন করে কি সে কন্ট্যাক্ট লেন্স পরে যায় এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য। কিন্তু কন্ট্যাক্ট লেন্স কিন্তু কখনো কখনো হার্মফুল হতে পারে। একবার চোখের ডাক্তারের কাছে গিয়ে হলেও চেক করা দরকার যে আমাদের গ্লুকোমাতে আক্রান্ত হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে আমাদের দেশে নতুন করে চোখের রোগীর সংখ্যা বাড়া শুরু করেছে। ছানিতে আক্রান্ত হওয়া নতুন রোগী বছরে বাড়ছে প্রায় 5 থেকে 7 লাখ। আর চোখের নীরব ঘাতক হিসেবে পরিচিত গ্লুকোমায় আক্রান্ত হচ্ছে প্রত্যেক বছর 20% মানুষ। শিশুদের মোটা ফ্রেমের চশমা পরার সংখ্যাটাও বাড়ছে দিন দিন। কেন এই অবস্থা? এই বিষয়টা নিয়ে আজকের আমাদের এই আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথম সারির একজন চক্ষু বিশেষজ্ঞ, একই সাথে উনি ঢাকা সিএমএইচ এর দীর্ঘদিন চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুল হাসান খান। স্যার, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনের দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা শুরুতে একটা পরিসংখ্যান নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের চোখের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এটা কি আসলে অ্যালার্মিং? আপনি যে কথাটা বলেছেন চোখের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, এটা স্ট্যাটিস্টিক্যালি আসলেই বাড়ছে, কিন্তু এটার মাল্টিসেক্টরিয়াল বহুমাত্রিক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমরা যে কয়েকটা কারণ খুঁজে পেয়েছি এ পর্যন্ত, সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে আসলে আমাদের সচেতনতা বৃদ্ধি। কারণ আজ থেকে আমরা যদি 20-25 বছর আগের দিনের কথা চিন্তা করি, তখন এত বেশি রোগী আমরা পেতাম না। বিশেষ করে ইয়াং জেনারেশন বাচ্চাদের মধ্যে এত চোখের সমস্যার রোগী আমরা পেতাম না। কিন্তু এই সংখ্যাটা আগের চেয়ে এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে। এই বেশি পাওয়া যাচ্ছে, এটার প্রধানতম যেটা কারণ সেটা হচ্ছে প্যারেন্টসদের সচেতনতা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে আমাদের শিক্ষক বৃন্দ আছেন, ওনাদেরও এখানে একটা বড় ভূমিকা আছে। আর একটা যেটা হয় যে স্কুলে যখন বাচ্চারা ক্লাসে যায়, তখন স্কুলে সাধারণত বাচ্চাদেরকে রোটেশন করে বসায়। যে আজকে সামনে বসে, আমাদের ছোটবেলায় আমরা সামনে যে বসতো দেখা যায় যে সেই সামনে বসতেছে, কিন্তু এখন কিন্তু সেই প্রবণতাটা পরিবর্তন হয়েছে। এখন আজকে যে সামনে বসছে সে হয়তো তার পরের দিন একটু পিছনে বসবে, তারপরের দিন আরেকটু পিছনে বসবে, মানে বাই রোটেশন, সবাই সামনে বসছে। তো এখন এতে যেটা হয়, যখনই একটা বাচ্চা পিছনে যায়, যদি তার চোখের দৃষ্টি সমস্যা থাকে, সে তখন হয় তার পাশের জনের কাছ থেকে দেখে লেখে, অথবা কমপ্লেইন করে যে আমি দেখতে পাচ্ছি না, অথচ তার পাশের জনই দেখতে পাচ্ছি। তখনও এই জিনিসটা নোটিসড হয় শিক্ষক মণ্ডলী কর্তৃক যে এই বাচ্চাটা কম দেখে। তখন শিক্ষক মণ্ডলী তাদের প্যারেন্টসদের ডেকে বলে যে আপনি আপনার বাচ্চার একজন চোখের ডাক্তার দেখান, ওর দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে কম দেখে। আর সর্বশেষ যেটা খুবই অ্যালার্মিং যে শব্দটা আপনি উল্লেখ করেছেন, এটা আসলে একদিক দিয়ে সঠিক যে আমাদের দেশে ইলেকট্রনিক ডিভাইস ইউজে করার পরিমাপ অনেক বেশি বেড়েছে ইদানিং। বিশেষ করে কোভিড ডিউরেশনের সময় ম্যাক্সিমাম স্কুল কলেজে অনলাইনে ক্লাস হওয়ার সময় স্টুডেন্টরা এই ডিভাইসগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। একে তো এই ডিভাইস ব্যবহার করার টেন্ডেন্সি বেড়েছে, পাশাপাশি পড়াশোনার প্রয়োজনেও তারা এই ডিভাইস ব্যবহার করছে। এবং শুধু পড়াশোনা না, পড়াশোনার পরে তার ব্যক্তিগত এন্টারটেইনমেন্টের জন্য সেই ডিভাইসগুলো ব্যবহার করছে। এতে এক ধরনের নিয়ার সাইটেডনেস ডেভেলপ করছে। এই যে তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে সচেতনতা, আরেকটা হচ্ছে স্কুল পর্যায়ে এই স্ক্রিনিং, আর সর্বশেষ যেটা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা, এই তিনটা কারণে এখন আমাদের কাছে আমরা অন্তত চোখের দৃষ্টিজনিত অনেক রোগী আগের চেয়ে বেশি পাচ্ছি। এটা কি নির্দিষ্ট বয়সের ফ্রেমে আপনারা কি এই রোগীর সংখ্যাগুলোকে হিসাব করছেন, নাকি না সব ধরনের বয়সী মানুষই এখানে আক্রান্ত হচ্ছে?
না, ইলেকট্রনিক ডিভাইসের ইস্যুটা আসলে সবার জন্যই প্রযোজ্য। এটা বাচ্চাদের জন্য প্রযোজ্য, বড়দের জন্য প্রযোজ্য। আর যেটা স্কুলে এবং যেটা প্যারেন্টসের সচেতনতা, এটা তো ডেফিনেটলি বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই কিউমুলেটিভ এফেক্টের টোটাল হিসাব করলে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে চোখের দৃষ্টিজনিত সমস্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। স্যার এখন তো বাড়ছে, তা সেক্ষেত্রে আপনাদের আমরা একটা জিনিস নর্মালি বারবার দেখে আসছি যে যে কোনো রোগে যখন আক্রান্ত হচ্ছে সেই সংখ্যা হিসেবে বিশেষজ্ঞের সংখ্যা খুব বেশি থাকে না। তা আমরা তো নর্মালি জানি চোখে মানে চোখ নিয়ে যারা কাজ করে এটা খুব সেন্সিটিভ জায়গা, সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার এখানে কেমন? যদি আপনি স্ট্যাটিস্টিক্স চিন্তা করেন তাহলে আসলে এই সংখ্যাটা আসলেই আমাদের দেশের জনসংখ্যার তুলনায় অনেক কম। আমাদের দেশে সার্টিফাইড চক্ষু বিশেষজ্ঞের সংখ্যা অ্যারাউন্ড 1300 to 1400, আর দেশের জনসংখ্যা হচ্ছে 180 মিলিয়ন বা 18 কোটি। কাজে সেই তুলনায় তো জনসংখ্যার হিসাবে চোখের ডাক্তারের সংখ্যা অবশ্যই কম। জি স্যার, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে যে কোনো বয়সী আক্রান্ত হচ্ছে, পাশাপাশি যারা শিশু তাদের মোটামোটা ফ্রেমে বন্দি হতে হচ্ছে বেশিরভাগ সময়। আপনি তো দীর্ঘদিন যাবৎ এই বিষয় মানে আপনার ক্ষেত্রে আপনি কাজ করে আসতেছেন, তো সেক্ষেত্রে আপনার দেখা রোগীর সংখ্যা কোনগুলোতে বেশি, কোন কোন মানে স্পেসিফিক কোন কোন জায়গাগুলোতে বেশি পাচ্ছেন? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি দৃষ্টিজনিত সমস্যা, এবং যেটা আপনি দেখছেন যে চশমা পরে বাচ্চারা, অনেক মোটা ফ্রেমের চশমা পরে। এর মধ্যে আবার দুই ধরনের আছে, কেউ পরে মাইনাস চশমা আর কেউ পরে প্লাস চশমা। যারা মাইনাস চশমা পরে তাদেরকে আমরা মায়োপিয়া বলি, আর যারা প্লাস চশমা তাদেরকে বলি আমরা হাইপারোপিয়া। তো অবশ্যই মায়োপিয়ার সংখ্যা অনেক বেশি। ক্ষীণদৃষ্টি বলি আমরা, তারা কাছে ভালো দেখে দূরে কম দেখে, এই সংখ্যাটাই আমাদের অনেক বেশি। আর বয়স্ক মানুষের মধ্যেও এই দৃষ্টিজনিত সমস্যা আছে, কিন্তু একটু বেশি বয়স্ক যারা, তাদের একটা কমন সমস্যা যেটা একটা নির্দিষ্ট বয়সের পরে চোখে ছানি পড়ে বা আমরা যেটাকে ক্যাটারাক্ট বলি, এটাও এখন আগের চেয়ে আমরা বেশি পাচ্ছি। এখানেও ওই কথাটাও, প্রথম কথাটা কিছুটা হলেও প্রযোজ্য, যে একটা সময় কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বয়সের পরে মানুষ একটু সেডেন্টারি লাইফ, রিটায়ার্ড লাইফ লিড করতো, মানে ধরেই নিত চোখে কম দেখবে, চোখে একটু কম দেখে, বাট তার ডে টু ডে অ্যাক্টিভিটিসে তাতে খুব একটা হ্যাম্পার হতো না। এই জন্য অনেকে দেখা যাচ্ছে একদম এক্সট্রিম এইজে গিয়ে হয়তো চোখের ক্যাটারাক্ট অপারেশন করতো। কিন্তু কেউ যদি অত এক্সট্রিম এইজ পর্যন্ত বেঁচে না থাকতেন, তার হয়তো তার জীবনে হয়তো ক্যাটারাক্ট সার্জারি করাও হতো না। কিন্তু এখন কিন্তু আর কেউ সেরকম সেডেন্টারি লাইফ লিড করে না, রিটায়ার্ড লাইফ লিড করে না। আপনি দেখবেন যে কেউ একজন অবসর নেওয়ার পরেও তারপরে সে কোনো না কোনো একটা কাজের সাথে জড়িত থাকে, সেটা যে প্রেশারই হোক না কেন। তো কাজেই তাকে তার ওয়ার্কেবল ভিশন দরকার হয়, এবং সে যখন চেক করতে যায় তখন দেখা যায় যে তার ক্যাটারাক্ট হচ্ছে। সো বাচ্চাদের ক্ষেত্রে দৃষ্টিজনিত সমস্যা হচ্ছে, বয়স্কদের জন্য ক্যাটারাক্ট হচ্ছে, এই দুটো হচ্ছে বড়। এছাড়াও আপনি যেটা বললেন যে চোখে নীরব ঘাতক গ্লুকোমা, এটাও একটা অত্যন্ত অ্যালার্মিং একটা জিনিস। কারণ গ্লুকোমার কিছু কিছু জিনিস আছে যেটা আমরা আগে থেকে বুঝতেই পারি না, একদম শেষ পর্যায়ে তখন আমাদের কাছে রোগী আসে, তখন আসলে আমাদের খুব বেশি কিছু করা থাকে না। এই নীরবে যেন আমাদের ঘাতক হিসেবে পরিণত না হতে পারে, সেক্ষেত্রে আসলে আমরা এটাকে কিভাবে ট্যাকেল দিতে পারবো? আচ্ছা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক গ্লুকোমাই আছে কোনো সিমটমই থাকে না। এখন যদি সিমটম না থাকে তাহলে মানুষ জানবে কি করে যে তার গ্লুকোমা আছে? এটাই হচ্ছে গ্লুকোমার জন্য সবচেয়ে খারাপ দিক। এই জন্য এটাকে নীরব ঘাতক বলি। যে কোনো একটা রোগ যদি সিমটম দেয় তখনই পেশেন্ট রোগী ডাক্তারের শরণাপন্ন হয়। কিন্তু যদি কোনো সিমটম না থাকে, যদি কোনো রোগী যদি বুঝতেই না পারে যে আমার কোনো সমস্যা হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা ইদানিং যেটা প্র্যাকটিস করছি, এটা বেশিরভাগ চোখের ডক্টরাই প্র্যাকটিস করেন। যে কোনো কারণেই যদি আমাদের কাছে চোখ দেখাতে কেউ আসেন, আমরা কিন্তু তার চোখের প্রেশার চেক করি। এটা এখন আমাদের রুটিন চেক আপের অংশ হয়ে গেছে। যে কোনো একজন রোগী চোখের ডাক্তারের কাছে আসলে যেমন আমরা চোখের দৃষ্টি চেক করি, ঠিক সেরকম তার চোখের প্রেশারও চেক করি। এটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে ওই যে অপটিক নার্ভ, এইটা আমরা একটা ডিভাইস দিয়ে দেখতে পাই। আমাদের চোখের ডাক্তার আপনারা দেখবেন একটা ডিভাইস ইউজ করে, অপথলমোস্কোপ অথবা স্লিট ল্যাম্প, ওইটা দিয়ে দেখবেন যে চোখ দেখতেছে, ওই সময় সে অপটিক নার্ভটা দেখতে পায়। তাহলে এক হচ্ছে চোখের প্রেশারটা চেক করা, আর পাশাপাশি অপটিক নার্ভটা চেক করা। এই দুইটা রুটিনলি দেখলে
যে কোনো পারপাসে, সে আমার কাছে হয়তো অন্য কোনো সমস্যা নিয়ে আসছে, কিন্তু আমি তার এটা দেখে দিলাম এবং নোট করে দিলাম, তাহলে কিন্তু ডকুমেন্টেড হয়ে গেল যে তার গ্লুকোমা রিলেটেড কোনো ইস্যু আছে কিনা। এই হচ্ছে একটা বিষয় যারা চোখের ডাক্তারের কাছে এসে পৌঁছাচ্ছেন যে কোনো কারণেই হোক। আর যে কোনো কারণে চোখের স্যার ডাক্তারের এটা কাছে কি আসছেন, রোগীরাই এই বিষয়ে সচেতন হবেন নাকি না ডক্টররাই সচেতন না, হবেন? রোগীদের সচেতনতা অবশ্যই দরকার আছে। বিশেষ করে একটা বাল্ক অ্যামাউন্টের গ্লুকোমা আছে যেটা আফটার 40 ইয়ার্স একটু একটু করে আসা শুরু করে। তো এটা এর সাথে একটু আরেকটু সম্পর্ক আছে যে চোখের যাদের ছোটবেলার থেকে কোনো চোখের সমস্যা ছিল না, 40-এর পর দেখা যায় সে একটু চোখে কম দেখে, কাছে কম দেখে, যেটাকে আমরা নিয়ার সাইটের প্রবলেম বলি। জি। তো ওইটা দেখতে গেলেও কিন্তু আমরা তখন গ্লুকোমাটা দেখে দিই। আর এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার এই ভিশন সেন্টার চালু হয়েছে উপজেলা পর্যায় পর্যন্ত। এই ভিশন সেন্টারগুলিতেও গেলে পরে এখন অন্তত চোখের দৃষ্টি এবং চোখের প্রেশার চেক করা হয়। এটাও একটা সাম সর্ট অফ স্ক্রিনিং প্রোগ্রামের একটা অংশ বলতে পারেন। তার মানে এটা সবচেয়ে বড় মানে জরুরি বিষয় যে আমাদের সবারই সচেতন থাকা দরকার। বিশেষ করে একবার চোখের ডাক্তারের কাছে গিয়ে হলেও চেক করা দরকার যে আমাদের গ্লুকোমাতে আক্রান্ত হচ্ছে কিনা। এটা পাশাপাশি আপনার দৃষ্টিটাও চেক হয়ে গেল, দুটোই হয়ে গেল। কারণ এরপরে আপনি যদি জানেন যে আপনার গ্লুকোমা রিলেটেড কোনো ইস্যু নেই, তাহলে আপনার খুব ঘন ঘন চোখের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আপনি যখন প্রয়োজন হবে তখন যাবেন। আরেকটা জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনি কখনো যদি চোখের ডাক্তারের কাছে যান, সাধারণত তারা কয়েকটা জিনিস নোট করে রাখে। একটা হচ্ছে চোখের দৃষ্টি, একটা হচ্ছে চোখের প্রেশার এবং ওই অপটিক ডিস্কের এটা উনি যেটা ক্লিনিক্যালি দেখলেন ওটা উনি সাধারণত নোট করে রাখেন। তো এইটা একটু প্রিজার্ভ করার চেষ্টা করবেন। যেমন আপনি হয়তো 2 বছর আগে একজন চোখের ডাক্তার দেখিয়েছেন, আপনি আমার কাছে আসলে পরে আপনি যদি ওই কাগজটা আমার সামনে উপস্থাপন করেন, ইমিডিয়েটলি কিন্তু আমি আইডিয়া করে নিতে পারি যে আপনার এই অসুখ। আমরা তো আসলে চিকিৎসকদের কাছে যেতেই ভয় পাই বলা চলে, এটা আমাদের একটা নেচার। তা সেক্ষেত্রে মানুষ তার কোনো রোগ হওয়ার আগেই চিকিৎসকের কাছে যাওয়া, এটা আসলে মানে খুব রেয়ার কেস আমাদের জন্য এখনো। আসলে চিকিৎসা পদ্ধতিটা আসলে কি, আমাদের এটা চিকিৎসা কেমন বাংলাদেশে? আপনাকে আমরা এই জিনিসটা আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে বিশ্বমানের গ্লুকোমা চিকিৎসা অ্যাভেলেবল আছে। এটার মেডিকেল ট্রিটমেন্ট আছে, লেজার ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। যার জন্য যেটা প্রয়োজন, মেডিকেল ট্রিটমেন্ট মানে চোখে ঔষধ দিই আমরা, কিছু কিছু ক্ষেত্রে আমরা চোখে লেজারের প্রয়োজন হলে লেজার করি, আর কিছু কিছু ক্ষেত্রে যেটা মেডিকেল ট্রিটমেন্ট অথবা লেজার ট্রিটমেন্টটা আমরা মনে করি যেটা সাফিসিয়েন্ট না, তখন আমরা তাকে সার্জারির অ্যাডভাইস দিই। এবং আপনারা জেনে খুশি হবেন, দেশবাসীও খুশি হবে যে আমাদের দেশে বিশ্বমানের গ্লুকোমার চিকিৎসার সব ধরনের উপাদান অ্যাভেলেবল। আমরা শুরুতে আপনার পরিচয় যখন দিচ্ছিলাম তখন খুব বেশি বিশেষ বিশেষ মানে আপনার বিশেষণ দিতে গিয়ে মনে হচ্ছিল যে বড় হবে, কিন্তু আমরা এই বিষয়টা দর্শকদের একটু জানাইতে চাই। রিফ্রেক্টিভ সার্জারি এবং ল্যাসিকে আপনি তো বাংলাদেশে যারা পাইওনিয়ার তাদের মধ্যে একজন। সেক্ষেত্রে রিফ্রেক্টিভ সার্জারিতে আসলে এটা এখন আমাদের দেশে কেমন, অথবা এটা আসলে কি কি ধরনের এটা আচ্ছা, চিকিৎসা? রিফ্র্যাক্টিভ সার্জারি হচ্ছে এই যে আমরা প্রথম দিকে আলোচনা করলাম চোখের পাওয়ারের প্রবলেম, এই পাওয়ারের প্রবলেমের একটা চিকিৎসা লেজার ট্রিটমেন্ট। যে একজনের চোখে পাওয়ারের সমস্যা আছে, আমরা তাকে কি চিকিৎসা দিচ্ছি, তাকে চশমা দিচ্ছি। এই চশমাটা মিনিমাম পাওয়ারও হতে পারে, অনেক বেশি পাওয়ারও হতে পারে, যে কোনো পাওয়ারেরই হতে পারে। তো এই চশমাটা যদি আপনাকে লাইফ লং ক্যারি করতে হবে, এটা নট দ্যাট যে রিফ্র্যাক্টিভ সার্জারি কিন্তু রিফ্র্যাক্টিভ যে এরর, এটা কিন্তু এমন না যে আপনি 2 বছর চশমা পরলে বা 2 বছর ঔষধ ব্যবহার করলে এটা আর লাগবে না, এটা আপনাকে লাইফ লং ক্যারি করতে হবে। তো এটা আমাদের জন্য অত্যন্ত আশীর্বাদ স্বরূপ যে এই ট্রিটমেন্টের জন্য এই রিফ্র্যাক্টিভ সার্জারি চালু হয়েছে। এই রিফ্র্যাক্টিভ সার্জারি বাংলাদেশে আমরা 2000 আর্লি 2000 থেকেই ম্যাসিভ আকারে শুরু করেছি। এটা প্রথম দিকে যে রিফ্র্যাক্টিভ সার্জারিটা হতো এটা হচ্ছে ল্যাসিক, এটাই বেশি প্রচলিত এবং আমাদের দর্শক রোগী এরাও সবাই সাধারণত ল্যাসিকটাকেই বেশি চেনে। এটা আসলে লেজার দিয়ে চোখের পাওয়ার কারেকশন করা হয় এবং এটার কিছু আরও মডিফাইড, এখন আরও অ্যাডভান্স টেকনোলজি আসছে যেটাকে আমরা বলি রিল্যাক্স স্মাইল। স্মাইল নামেই বেশি পরিচিত, কিন্তু এটা মেইন নামটা হচ্ছে রিল্যাক্স স্মাইল। এই দুটো পদ্ধতিই হচ্ছে চোখের লেজার রশ্মি দিয়ে চোখের পাওয়ার কারেকশন করা। এটা আসলে আমাদের কোনো জটিলতা মানে জটিলতা পেয়েছেন কিনা অথবা জটিলতা আছে কিনা? আচ্ছা,
এই চোখের অথবা আমরা যদি বলি যে এটার আসলে সুবিধা এবং অসুবিধা কি আসলে? লেজার ট্রিটমেন্টের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে অন্যতম প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে এজ, বয়স। আমরা এটা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড 18 বছরের আগে এটা করি না। 18 বছরটা কেন? এটার কারণ হচ্ছে মোটামুটি সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড যে একজন মানুষের স্বাভাবিক বৃদ্ধি, যে চোখে বডির যে গ্রোথ, এই গ্রোথের সাথে চোখেরও গ্রোথ চেঞ্জ হয়। তো এটা সাধারণত 18 বছর পর্যন্ত আইডিয়ালি, তারপরেও হয় 19-20-এও কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু মেজরিটি পপুলেশনের গ্রোথটা 18 বছর পর্যন্ত হয়। যেহেতু 18 বছর পর্যন্ত এই চোখের পাওয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা 18-র আগে করি না। মনে করেন আপনি 16 বছর বয়সে করলেন, আরও 2 বছর তো আপনার চোখের পাওয়ার চেঞ্জ হতে পারে, তো তখন তো এই আপনি যে কারেকশন করলেন তখন আবার কারেকশন লাগবে। এই জন্য সাধারণত 18 বছর আগে করা হয় না। এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে তার চোখের গঠন, বিশেষ করে কর্নিয়ার কিছু ইন্ডেক্স আছে, বিশেষ করে কর্নিয়ার থিকনেস এবং ওই কার্ভেচার, যেটা আমরা বেশ কয়েকটা টেস্ট করি, যেটাকে এক কথায় আমরা বলি প্রি ল্যাসিক টেস্ট। সেটা স্মাইল করি বা ল্যাসিক করি, আরও একটা প্রোটোকল আছে যেটাকে আমরা বলি পিআরকে। এই যেটাই করি না কেন ওটার জন্য ওই প্রি ল্যাসিক টেস্টটা করতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা তার চোখের পাওয়ার দেখলাম, 2 নম্বর হচ্ছে তার চোখের গঠনের সমস্যাটা দেখলাম, 3 নম্বর হচ্ছে প্রিলেসিক চেক করলাম, 4 নম্বর তার চোখের প্রেশার চেক করি আমরা, ওইটাও প্রিলেসিকের একটা অংশ। সর্বোপরি তার রিসেন্টলি অন্তত গত 6 মাস থেকে 1 বছরে চোখের পাওয়ারটা স্ট্যাবল আছে কিনা, এই কয়টা জিনিস দেখার পরে লেজার ট্রিটমেন্টটা করি। তো লেজার ট্রিটমেন্টটা আসলে এটা এত আধুনিক এবং এত ওয়েল কন্ট্রোলড একটা মেশিন, ওয়ান অফ দ্য হাইটেক মেশিন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সারা বিশ্বে যেই মেশিন অ্যাভেলেবেল আমাদের দেশেও সেই মেশিন অ্যাভেলেবেল। ওই মেশিনটা আসলে বেসিক্যালি সব কিছু ইভালুয়েশন প্রপারলি করে যদি দক্ষ সার্জন হয় তাহলে আসলে কমপ্লিকেশনের সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু আমরা ধরে নিই যে একটু রোগীদের মনে একটু আতঙ্ক থাকে যে এখানে আমরা ব্যথা অনুভব করে কিনা, বা তারা এর পরবর্তীতে আবার নতুন করে কোনো জটিলতার সম্ভাবনা তৈরি হয় কিনা। দেখুন, পৃথিবীতে কোনো প্রসিজিওর নাই যেই প্রসিজিওর একদম জটিলতাবিহীন। তবে যেই প্রসিজিওরের বেশিরভাগ প্রসেসই জটিলতা মুক্ত, সাধারণত সেই প্রসেসটাই মানুষ অ্যাকসেপ্ট করে। তো ল্যাসিক বা স্মাইল এটাও ডেফিনেটলি বেশিরভাগ ক্ষেত্রেই ভালো রেজাল্ট দেয় বলেই এটা আগে এগিয়ে যাচ্ছে। এখন ভেরি রেয়ার 2-1টা ইনস্ট্যান্স যে জটিলতা হয় না তা না, কিন্তু আসলে সে সংখ্যা এত কম যেটা নেগলিজেবল। তবে একটা কমন একটা ইস্যু হতে পারে যে দেখেন, আমি একজনের একজনের চোখের পাওয়ার হচ্ছে -6, এখন আমার লেজার করার উদ্দেশ্য হচ্ছে এটাকে শূন্য করে দেয়, তাই না? এখন আমরা লেজার করলাম, এই লেজার কিন্তু ওই চোখের উপরে প্রয়োগ করা হলো এবং এর লোকাল কিছু টিস্যু রিয়াকশন আছে। এই টিস্যু রিয়াকশন পৃথিবীর সমস্ত মানুষের একরকম হবে না, কিছু ভেরিয়েশন 2-1 জনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। তাতে দেখা গেল যে আমরা এক্সপেক্ট করছি একদম শূন্য হয়ে যাবে, কিন্তু দেখা গেল হয়তো একটু পাওয়ার তার রয়ে গেল, একটু -0.5 রয়ে গেল বা 0.5 প্লাস রয়ে গেল, থাকতে পারে। তাও কিন্তু সংখ্যা এত কম যেটা আসলে নেগলিজেবল। কিন্তু এটা তো ওইরকম কোনো সমস্যা না তার চোখের বড় কোনো ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো সমস্যা। এটা কি সবসময় আপনাদের সাথে একটা পরিচর্যার মধ্যে থাকতে হয়, নাকি না লেজার একবার করার পরে মোটামুটি সে নিশ্চিন্ত মনেই থাকে যে না আমার তো মোটামুটি শেষ? লেজার করার পরে আমাদের একটা রুটিন প্রোটোকল আছে। আমরা যেদিন করি তার পরের দিন একবার দেখি, তারপরে 1 সপ্তাহ পরে আর একবার দেখি, 1 সপ্তাহে 2-1 দিন আগ পিছ হলে কোনো সমস্যা নেই, আর এরপরে 1 মাস পরে একবার দেখি। এই 3টা হচ্ছে রুটিন প্রোটোকল। এরপরেও আমরা পেশেন্টকে বলি যদি এই 3টা ফলো আপই দেখা যায় যে তার কোনো ধরনের কোনো প্রবলেম নেই, তাহলে আমরা তাদেরকে বলি যে আপনি ওয়ান্স ইন এ ইয়ার অর 2 ইয়ার্স, ওয়ান্স ইন এ 2 ইয়ার আপনি একটু ফলো আপ করেন। যদি আর এমনিও তো চোখের অন্য যে কোনো সমস্যাও হতে পারে, যেহেতু তার প্রিভিয়াস লেজার করা আছে, অন্য কোনো সমস্যা হলে সাধারণত আমরা বলি যে আপনি তার মানে আমাদের আমরা যারা পেশেন্টরা আছি তারা অনেক আশ্বস্ত হচ্ছে আপনার এই আলোচনা থেকে। এখন আমরা জানতে চাইবো যে আসলে ল্যাসিক বা স্মাইল বা রিফ্র্যাক্টিভ সার্জারি এখন যেটা চলছে, এটার ফিউচার আসলে কেমন? এটার ফিউচার আপনি শুনলে অবাক হবেন যে 1 বছরে মোর দ্যান 1 মিলিয়ন রিল্যাক্স স্মাইল সার্জারি হয়েছে ইউএসএ। মানে
এটার আউটপুটটা এত বেশি, এটা আমরা যারা সার্জারি করি এরা বুঝতে পারি। আমাদের দেশে বিশেষ করে আমার কাছে এখন অনেক এক্সপার্টিয়েট বাংলাদেশি, নন রেসিডেন্ট বাংলাদেশি যারা দেশের বাইরে থাকেন, তারা কিন্তু আমাদের দেশে এখানে এসে লেজার করিয়ে যায়। এর কারণ হচ্ছে এটা খুবই কস্টলি একটা সার্জারি, যাদের এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ইন্স্যুরেন্সে কভার করে না যারা দেশের বাইরে থাকে, এবং অনেক কস্টলি। কিন্তু সেই তুলনায় আমাদের দেশে এটার কস্ট কম বলে অনেকেই করাতে আসেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি দেখেন যে সামান্য যদি পাওয়ার থাকে 0.25, 0.5, ইভেন 1, এই ধরনের পাওয়ার যাদের, তাদের আসলে ডে টু ডে লাইফে তারা অতটা স্পেক্টেগুলোর উপরে ডিপেন্ডেন্ট না। তারা চশমা পরলে ভালো দেখেন, কিন্তু চশমা ছাড়াও তারা চলতে পারে। কিন্তু যাদের পাওয়ার 2, 3, 4, 5, 6 এই ধরনের যাদের পাওয়ার, তাদের কিন্তু আসলে তারা কিন্তু পুরোপুরি চশমার উপরে নির্ভরশীল, স্পেকটেকেল ডিপেন্ডেন্ট লাইফ। এমনও পেশেন্ট আছে যাদের পাওয়ার 5, 6 এরকম, তারা ঘুম থেকে উঠে প্রথমে তার চশমাটা খোঁজে, চশমাটা চোখে দিয়ে তারপরে সে বিছানার থেকে নামে, কারণ সে এত কম দেখে। কোথাও যাচ্ছে কোনো কারণে চশমাটা, তার একটা রিক্সা করে যাচ্ছে, একটা ধাক্কা লেগে চশমাটা পরে ভেঙে গেছে, আর একটা চশমা না পাওয়া পর্যন্ত কিন্তু উনি খুবই ডিজেবল, অলমোস্ট ডিজেবল বলা চলে। সো এদের ডে টু ডে লাইফ কিন্তু স্পেক্টেকেল ডিপেন্ডেন্ট। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে যে এই ধরনের যাদের পাওয়ারের প্রবলেম আছে, ইয়াং জেনারেশন, তারা তাদের তাদের বেশ কিছু পারফরমেন্স থেকে তারা দূরে থাকে। যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস। মনে করেন একজনের -5 পাওয়ার, ও ছোটবেলা থেকে এমনভাবে বেড়ে ওঠে এবং ওদের প্যারেন্টসরাও তাকে এমনভাবে বেড়ে ওঠায় যে এমন কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে ও না যায় যাতে ওর সাথে কারো ক্লাশ হয়। এখন একটা খেলা, ফুটবল খেলা, আপনি বাস্কেটবল খেলা বলেন, ভলিবল খেলা বলেন, এতে তো আপনি সংঘর্ষ হবে। এখন যে এরকম স্পেক্টেকেলের উপরে ডিপেন্ডেন্স, সে কিন্তু সেটা করতে পারে না। তারপরে যারা স্টেজ পারফরমেন্স করে, তাদেরও কিন্তু স্পেক্টেকেল ডিপেন্ডেন্ট। তাহলে কি করে? তাহলে হয় স্পেক্টেকেল দিয়ে করে, অথবা নিজের থেকে স্পেক্টেকেল থেকে দূরে থাকে। ইভেন আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদেরও তো স্যার এদিকে নির্ভরশীলতা বাড়ছে। হ্যাঁ, নির্ভরশীলতা। তখন এদের থেকে দেখেন, দ্য মোমেন্ট হি অর শি ইজ ডুইং দ্য রিফ্র্যাক্টিভ সার্জারি, সে স্পেক্টেকেল ফ্রি হয়ে গেল। তার কিন্তু এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বলেন, স্পোর্টস বলেন, তার পারফরমেন্স ডেফিনেটলি অনেক ভালো হবে। একজন যে কোনো বাহিনীর সদস্য স্পেক্টেকেল দিয়ে সে কিন্তু বাহিনীর সদস্য হতে পারেন না। একটা নির্দিষ্ট মাত্রার পরে যদি হয় তাহলে হতে পারেন না, কিন্তু লেজার ট্রিটমেন্ট করলে সে হতে পারে। ফায়ারিং করতে পারেন না। এই ধরনের অনেক ব্যক্তিগত পারফরমেন্স আছে, যে পারফরমেন্সগুলো সে কম পারে অথবা তার পারফরমেন্স কম হয়, এই জন্য সে নিজেকে ওখান থেকে দূরে রাখে। এই লেজার ট্রিটমেন্ট করলে পরে সে স্পেক্টেকেল ফ্রি হয়ে গেল, তার পারফরমেন্স ইমপ্রুভ করবে। আরও একটা সোশ্যাল একটা স্টিগমা আছে আমাদের দেশে। অনেক বেশি পাওয়ার যে সমস্ত ইয়াং ছেলে বা মেয়ে, আপনি দেখেন তাদের একটা সোশ্যাল স্টিগমা। তারা তাকে সরাসরি সামনাসামনি না বললেও অনেক সময় সে নিজে অন্যের সামনে যেতে একটু লজ্জাবোধ করে, নিজেকে একটু এড়িয়ে রাখে। এবং অনেক সময় অনুষ্ঠানে যাওয়ার জন্য তারা স্পেক্টেকেল যে অনেক পাওয়ার, তখন করে কি, সে কন্ট্যাক্ট লেন্স পরে যায় এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য। কিন্তু কন্ট্যাক্ট লেন্স কিন্তু কখনো কখনো হার্মফুল হতে পারে। হ্যাঁ, কারণ এটা পরার জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। একটু অসতর্ক হয়ে গেলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো এই সোশ্যাল সাইডটাও কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারি করলে পরে তার আর এটার প্রয়োজন হচ্ছে না। স্যার, আমরা একদম অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা আপনার মাধ্যমে পেলাম এবং দর্শকরা উপকৃত হবে। সর্বশেষ একটা প্রশ্ন আমাদের দর্শকদের জন্য এবং আমাদের পেশেন্ট যারা আছে, যারা দেখবেন তাদের জন্য, যে আপনার কোনো পরামর্শ আছে কিনা তাদের জন্য। দর্শকবৃন্দের জন্য আমরা জানাতে চাচ্ছি যে চোখের দৃষ্টিজনিত সমস্যা আমরা আলাপ করলাম, গ্লুকোমা আমরা আলাপ করলাম, রিফ্র্যাক্টিভ সার্জারি আমরা আলাপ করলাম। আপনাদেরকে শুধু আমরা এই কথাটাই বলতে চাই যে এই যেই বিষয়গুলো আমরা আলাপ করলাম, আপনারা শুনে আশ্বস্ত হন যে বাংলাদেশে বিশ্বমানের এই প্রত্যেকটা জিনিসেরই চিকিৎসা অ্যাভেলেবেল আছে। এই গ্লুকোমার চিকিৎসা আছে, রিফ্র্যাক্টিভ সার্জারি যেটা পাওয়ারজনিত সমস্যা, তাদের বিশ্বমানের চিকিৎসা আছে। এবং একটা সময় ছিল যে একটা নির্দিষ্ট পাওয়ারের বেশি হলে আমরা লেজার ট্রিটমেন্টও করতে পারতাম না। তাদের জন্য এখন একটা সুখবর, এখন আমরা চোখের ভিতরে লেন্স ইমপ্লান্ট করি, আইসিএল বলি এটাকে, ইমপ্লান্টেবল কোলামার লেন্স। মনে করেন একজনের চোখের পাওয়ার -6, 7, 8, 9, সে পর্যন্ত আমি লেজার করতে পারবো। কিন্তু -15 যদি হয়, -20 হয়, তখন কি করবো? তখন তো লেজারে এটা কারেকশন করা যাবে না।
তাদের জন্য সুখবর, আমাদের গত কয়েক বছর যাবত আমাদের দেশে এই ইমপ্লান্ট আমি নিজেও করি এবং আমাদের বেশ কয়েকজন সার্জন এই ইমপ্লান্টেবল কোলামের লেন্স ইমপ্লান্টেশন করছেন। অর্থাৎ চোখের পাওয়ারজনিত কোনো সমস্যার এমন বিষয় নেই যার সমাধান আমাদের দেশে না আছে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।